मामी मुहुर्मुहुः नमश्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापोहारी। नमस्कार। श्री श्री शारदा रामकृष्ण आश्रम मर्यादा होटेल होटल दुदिनव्यापी बात्सरिक उत्सव दोलेर परेर दिनेई शुरू। चैतन्यदेवेर आविर्भाव तिथिर परेर दिनेई भारी सुंदर সময়টিকে বেছে নেওয়া হয়। প্রতি বছরই এরকম চলে। আমার আগে আগে অনেকবার আসার সুযোগ হয়েছে। আজও যখন আসছিলাম আকাশে বাতাসে বসন্তের মৃদুমন্দ বাতাস আলোড়িত করছিল। কোকিলের মধুর শব্দ কানের মধ্যে প্রবেশ করছিল এবং বাতাসের মধ্যে সুন্দর একটা সুগন্ধ ভেসে আসছিল মুকুলের। বসন্তের এই যে বাতাস সেটা প্রাণকে চঞ্চল করছিল। তখনই মনে হচ্ছিল এই সময়টি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের আশেপাশের সময়। বসন্ত ঋতুতেই তার আবির্ভাব, ফাল্গুনের শুক্লা দ্বিতীয়াতে শিবরাত্রি এবং চৈতন্যদেবের জন্ম তিথির মাঝে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব। তাই ঠাকুর, মা এবং স্বামীজির আবির্ভাবকে সামনে রেখে বাৎসরিক উৎসব আজ যুব সম্মেলন দিয়ে তার সূচনা। বিষয় রয়েছে স্বামী বিবেকানন্দের স্বদেশ প্রেম। যুব সম্মেলন, যুবকদের আহ্বান করা হয়েছে এখানে। আমি এই সম্মেলনগুলোতে যখনই যাই আমার মাঝে মধ্যে মনে হয় এগুলো ঠিক যুব সম্মেলন না বলে মানুষ তৈরির সম্মেলন বললে বোধহয় ভালো হয়। আমার চিন্তাতে এটা তাই মনে হয় এটি মানুষ তৈরির সম্মেলন। কারণ আজকে স্বামী বিবেকানন্দের চিন্তায় স্বামীজি বারবার যেটি বলতেন, ম্যান ম্যান ম্যান, দিস আর অনলি ওয়ান্টেড, else everything will be ready. বাট কীরকম মানুষ চাই, মানুষ চাই কেবলমাত্র, বাকি সব কিছু হয়ে যাবে। তার পরের লাইনে স্বামীজি বলছেন কীরকম মানুষ, স্ট্রং, ভিগোরাস, এবং লাস্টের শব্দটি ভীষণ তাৎপর্যপূর্ণ, আন্ডারলাইন যোগ্য, দ্যাট ইজ কল সিনসিয়ার টু দ্য নেশন। জাতির জন্য তাদের একটা বিশ্বাসযোগ্যতা থাকবে, একটু ভালোবাসা থাকবে এ দেশটার জন্য, এটি স্বামীজি বলছেন। এবং তার জন্য তিনি যাদেরকে বেছে নিয়েছেন তারা হচ্ছে এই যুব সমাজ দেশের। কারণ বয়স্ক মানুষরা তারা জীবনের শেষ প্রান্তে এসে যতই দেশকে ভালোবাসুক না কেন তাদের কিছু করার থাকবে না। যাদের করার, যাদের দ্বারা দেশের ভালো কিছু হওয়ার সম্ভাবনা, যারা ইচ্ছে করলে সব কিছু করে ফেলতে পারবে, বিবেকানন্দের ভাষায় সেই যুবকরাই এ বিষয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। স্বামীজির তাই এই যুবকদের প্রতি যে ভালোবাসা, তিনি তার হৃদয়ের বিশ্বাস এবং ভালোবাসা এই যুবকদের প্রতি বারবার জানিয়েছেন। এবং তিনি বলছেন, My faith is in the younger generation, modern generation. Out of them my worker will come. They will work out all problems like lion. I have formulated the ideas and given my idea. They will spread center to center until and unless not cover the whole of India. বলছেন আমার চিরকালের বিশ্বাস এই যুবকদের প্রতি। যারা বসে রয়েছে এই যুব সম্মেলনে অংশগ্রহণ করেছো তাদেরকে অনুরোধ করছি সোজা হয়ে বসো। তোমরা একটু সোজা হয়ে বসো। তোমাদের আগ্রহ, ইচ্ছে, বিশ্বাস, যে উদ্দেশ্যে আসা সেটা সফল হবে যখন নিজেদের প্রতি বিশ্বাসটা থাকবে। স্বামীজির ভাষায় আমার বিশ্বাস এই যুবকদের প্রতি।
তারাই আমার সমস্ত কাজগুলি করবে। মাই ফেথ ইজ ইন দ্য ইয়ঙ্গার জেনারেশন, মডার্ন জেনারেশন। বর্তমান যুগে এই মানুষদের প্রতি আমার, সব যুবকদের প্রতি আমার সবচেয়ে বিশ্বাস। দে উইল ওয়ার্ক আউট হোল প্রবলেম। তারা সমস্ত সমস্যাগুলির সমাধান করে দিতে পারবে। এবং নিজে বলছেন, আমি ফর্মুলাগুলো তৈরি করে দিয়েছি, আমার আইডিয়াগুলোকে, এগুলোকে এক্সিকিউট করবে এই যুবকরাই। কিভাবে করবে? তারা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়ে দেশের মানুষের কথা ভাববে, দেশের জন্য চিন্তা করবে। আমার মনে পড়ছে কি মানুষের কথা, আমাদের দেশ স্বাধীন হয়েছে, তোমরা বলতে পারো আমাদের কবে দেশ স্বাধীন হয়েছে? 1947 সালে। কবে দেশ স্বাধীন হয়েছে? 15ই আগস্ট স্বাধীন হয়েছে। প্রথম আমাদের যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তার নাম তোমরা জানো? বলো তো। বলতে পারবে? প্রথম উপরাষ্ট্রপতির নাম কি বলতে পারবে? তোমরা ভারতবর্ষের নাগরিক, তোমরা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম বলতে পারবে? জোরে বলো। গুড। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতির নাম জানো তোমরা? জানো না। তোমাদের শিক্ষক দিবস কবে জানো তোমরা? শিক্ষক দিবস কবে বলো তো? জোরে বলো। আবার বলো। কি জন্য ওই দিনটা শিক্ষক দিবস হয়েছে? গুড। এই সর্বপল্লী রাধাকৃষ্ণন 1953 খ্রিস্টাব্দ থেকে 1963 খ্রিস্টাব্দ পর্যন্ত 10 বছর দেশে উপরাষ্ট্রপতি ছিলেন। তার উপরাষ্ট্রপতি থাকার অবস্থাতে দিল্লিতে 21শে ফেব্রুয়ারি 1953 খ্রিস্টাব্দে 1954 খ্রিস্টাব্দে একটি যুব সম্মেলন হয়। তোমরা যেমন আজকে এখানে অল্প কিছু এলাকার যুবক সম্মিলিত হয়েছ, সেদিনে হাজার হাজার যুবক সেদিনে দিল্লিতে সম্মিলিত হয়েছিলেন। বক্তা ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ভারতবর্ষের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। শুধু শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন না, তিনি ভারতবর্ষের উপরাষ্ট্রপতি এবং পরবর্তীকালে ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছিলেন 1964 খ্রিস্টাব্দ থেকে 5 বছর। এই উপরাষ্ট্রপতি থাকার আগে থেকেই তিনি ভারতবর্ষের অনেক শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন। ইনি 1954 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি দিল্লিতে ওই যুব সম্মেলনে একটি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলছেন, আমরা গর্ব অনুভব করছি, আমরা স্বাধীন দেশের নাগরিক। ভারতবর্ষ ব্রিটিশদের দ্বারা 200 বছর শাসিত হয়েছিল, তার আগে 700 বছর মোগলদের দ্বারা, তার আগে শক, উন, পাঠান সমস্ত শ্রেণীর মানুষ ভারতবর্ষকে শোষণ করেছে, শাসন করেছে এবং সর্বোপরি এই দেশকে থেকে সম্পদগুলোকে লুটে নিয়ে গেছে। কিন্তু ভারতবর্ষের জায়গায় রয়েছে। ভারতবর্ষ এমন একটি উদার দেশ, সে চিরকাল তার হৃদয় দুয়ারটিকে খুলে রেখেছে। পৃথিবীর সমস্ত শ্রেণীর মানুষই এসে এখানে বসবাস করেছে, তার সভ্যতা সংস্কৃতির ভাগ নিয়েছে, নিজেরা সমৃদ্ধ হয়েছে, যা প্রয়োজন সেগুলিকে নিয়ে তারা তৃপ্ত থেকেছে। অবশেষে ব্রিটিশরা 200 বছর শাসন করার পরে 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীনতার পরে এই সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি বলছেন 1954 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি দিল্লিতে ওই যুব সম্মেলনে তিনি বলছেন, আমরা আজকে যে স্বাধীনতার জন্য গর্ব অনুভব করছি, আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্ব অনুভব করছি, এই স্বাধীনতার পেছনে যে মানুষটির কীর্তি ছিল, যার দ্বারা যুব সমাজ জাগ্রত হয়ে দেশকে স্বাধীন করার জন্য স্বপ্ন দেখেছিল, অক্লেশে নিজের জীবনগুলিকে ফাঁসির মঞ্চে নিয়ে পৌঁছে দিয়েছিল। যুবক বয়সে দেশ কি, দেশমাতৃকা কি আলাদাভাবে যারা বিচার না করে দেশমাতৃকা আর নিজের জন্মদাত্রী মাকে মিলে এক করে
দেশমাতৃকার কষ্ট সহ্য করতে না পেরে পরাধীনতার শৃঙ্খলে জর্জরিত দেশমাতৃকাকে মুক্ত করার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিল যুব সমাজই। এই যুব সমাজ যার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, অর্থাৎ দেশ স্বাধীন করার জন্য যে মানুষটিকে সবচেয়ে বেশি স্মরণ করেছিল যুব সমাজ, তার নাম স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দই দেশের মানুষের স্বাধীনতার মূল মন্ত্রটি আমাদের সামনে পৌঁছে দিয়েছিলেন যুব সমাজের কাছে। সেই মহামন্ত্রের দ্বারাই যুব সমাজ দেশকে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তাই আমাদের স্বাধীনতা এসেছিল স্বামী বিবেকানন্দের দ্বারা বলা যেতে পারে। এবং সর্বোপরি রাধাকৃষ্ণন তার পরের লাইনে আরো অসাধারণ একটি কথা বলছেন। তিনি বলছেন, এই স্বাধীনতা উত্তর ভারতবর্ষটিকে, এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব যার দ্বারা তৈরি হয়ে রয়েছে, এই দেশটি স্বাধীন ভারতটি তার স্বাধীনতা বজায় রাখবে, যার দ্বারা যার সংস্পর্শে আসলে, যার চিন্তার মধ্যে আমরা সমৃদ্ধ হলে এই স্বাধীনতা ধরে রাখতে পারবো, তার নামও বিবেকানন্দ। অর্থাৎ স্বাধীনতা যার জন্য আমরা পেয়েছি তার নাম বিবেকানন্দ, যার দ্বারা এই স্বাধীনতা রক্ষিত হবে তার নামও বিবেকানন্দ। প্রশ্নের উত্তরে শেষে আসবো আমরা, কিন্তু এই সর্বপল্লী রাধাকৃষ্ণন তার পরের বছর তিনি ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। সে বছর স্বামী বিবেকানন্দের শতবর্ষ পালিত হচ্ছে। কলকাতায় তার জন্ম। রাসবিহারীর কাছে দেশপ্রিয় পার্কে বিকেলের অধিবেশনে রাষ্ট্রপতি আসছেন স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষ পালনে। 20 জানুয়ারি 1964 খ্রিস্টাব্দ। সেখানেও বক্তব্য রাখতে শুরু করলেন এই সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি বললেন, কলকাতায় যে মানুষগুলি যুব সমাজ আজকে এখানে উপস্থিত হয়েছে, তোমাদের একটা দায়ভার রয়েছে। কারণ এখানে এই শহরে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। সেই বিবেকানন্দ দেশকে স্বাধীনতার আলো দেখিয়ে গেছেন। এই দেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব এই যুব সমাজের। কলকাতার মানুষের উপরে তার ভরসা বেশি ছিল। তাই এই বঙ্গের মানুষ, যুব সমাজ, তাদের কর্তব্য থেকে রহিত থাকবে না। তারা দেশকে সমৃদ্ধ করবে, ভালোবাসবে, সর্বোপরি দেশের শৃঙ্খলা রক্ষা করবে, দেশের জাতীয়তা বোধকে সমৃদ্ধ করবে। আমি একটু আগে বলছিলাম, আমি এই দিনটিকে যুব সম্মেলন বলি না, আমি মানুষ তৈরির সম্মেলন বলি। আপনারা প্রশ্ন করতে পারেন, মানুষ তৈরি বলতে আমরা তো সকলে মানুষ রয়েছি, আবার নতুন করে মানুষ হওয়ার কি রয়েছে? আসলে ইংরেজিতে মানুষ শব্দের অর্থ কি? ইংরেজিতে কি বলা যায় তো বলো মানুষকে? কে বলবে? মানুষের ইংরেজি কি? মানুষের ইংরেজি কি? তোমরা দুজন হাসছো, একজন উঠে দাঁড়াও তো, কালো জামা, উঠে দাঁড়াও। মানুষ, তুমি কি করো? কোন ক্লাসে পড়ো? 10-এ পড়ো। তুমি এরকম করে গল্প করছো কেন সামনে? তুমি যুব সম্মেলনের জন্য এসেছো এখানে না? কিছু শুনে শিখে নিজের জীবনকে সমৃদ্ধ করবে, তাই না? ও কাঁধে হাত দিয়ে তোমার সাথে গল্প করছে। মানুষ শব্দের ইংরেজি মানে কি বলো তো? ইংরেজিতে মানুষকে কি বলা হয়? ম্যান স্পেলিং কি? জোরে বলো। MAN। মানুষ শব্দের ইংরেজি অর্থ হচ্ছে ম্যান। MAN। M মানে হচ্ছে মরালিটি, A ফর এবিলিটি, N ফর নোবেলিটি। এই তিনটি থাকলে একটি মানুষের মধ্যে তাকে মানুষ বলা হবে। কোথায় কোথায় আমার বাবা মা বা পাড়ার লোকেরা বলে, অমুকের ছেলেটা মানুষ হলো না। তার দুটো হাত, দুটো পা, দুটো কান, সব কিছু তো রয়েছে মানুষের মতো। তবু বাড়ির লোক, মাস্টারমশাইরা বলতে থাকেন যে অমুকের ছেলেটি মানুষ হলো না, আর অমুকের ছেলেটি মানুষের মতো মানুষ হলো। তার মানে মানুষের প্রকৃত কোনো সংজ্ঞা থাকবে। মানুষ কাকে বলে? যার মান সম্পর্কে হুঁশ থাকবে, তার নিজের বিবেক থাকবে, জ্ঞান থাকবে এবং নিজের বিবেচনা থাকবে, তার সাথে সাথে নিজের নিজস্বতা বোধ থাকবে। আমি মানুষ, আমি মানুষের মতো আচরণ করব, মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করব, এটি সবাই আশা করবে, তখনই আমাকে মানুষ বলা হবে। যেটি বলছিলাম, এটি মানুষ তৈরির সম্মেলন। এই মানুষ তৈরি হতে গেলে কি করতে হবে, কি কি প্রয়োজন?
যেটি বলছিলাম, আমরা স্কুল কলেজে গেলেই কি মানুষ হয়ে যাব? আমাদের একজন বিখ্যাত রাষ্ট্রপতি হয়েছিলেন কিছুদিন আগে, এপিজে আব্দুল কালাম। এই আব্দুল কালাম একটি অসাধারণ কথা বলছেন। বিশ্বের সমস্ত অর্থ, বিশ্ব ব্যাংকের সমস্ত অর্থ যদি একটি গ্রামে নিয়ে এসে হাজির করে দেওয়া যায়, একটি রাজ্যে যদি এনে এসে হাজির করে দেওয়া যায়, সেগুলোও তাদের কাছে পর্যাপ্ত হবে না, অপর্যাপ্ত হবে। কারণ যদি সেই গ্রামের বা সেই শহরের মানুষগুলিকে শিক্ষিত না করা যায়, বা সেই মানুষগুলি যদি দুর্নীতিগ্রস্ত হয়, আত্মকেন্দ্রিক হয়, তাদের নিজেদের পকেটগুলো ভর্তি করতে থাকে, সামাজিক দায়বদ্ধতার শপথ নিয়ে রাজনীতিতে যুক্ত হয়ে, বা তারা সমাজ সেবা করবার উদ্দেশ্যে মানুষের সামনে ভোট ভিক্ষা করে যখন তারা দায়িত্বপ্রাপ্ত হন, তারা নিজেদের আত্মীয় পরিজন বা নিজেদের আত্মতৃপ্তি ঘটিয়ে মানুষের কাছে বিশ্বাসঘাতকতার পরিচয় দেন। মানুষ বলতে সেই মানুষদের কথা বলা হচ্ছে না। আসলে মানুষকে এমন একটি জীব যাকে মানুষ হতে গেলে অনেকগুলি পথ অতিক্রম করতে হয়। আমরা দেখেছি পৃথিবীতে সমস্ত যে জীব জগতের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, গরু, ছাগল, বিড়াল, কুকুর, সমস্ত প্রজাতির প্রাণীরা তারা অটোমেটিক্যালি তাদের প্রজাতিতে পরিণত হয়ে যায়। একটি গরুকে যখন তার বাচ্চা হলো বাছুর, বা ছাগলের ছানা তৈরি হলো, বা কুকুরের বাচ্চা তৈরি হলো, তাকে কি কোনো স্কুল কলেজে যেতে হয়? বড় কুকুর হতে গেলে বা তার আসল গরুতে পরিণত হতে গেলে তাকে কি স্কুল কলেজে যেতে হয়, শিক্ষা দিতে হয়? নিশ্চয়ই না। কিন্তু মানুষ নামক জীবটি এমন, পৃথিবীর মধ্যে বলা হয় সবচেয়ে উন্নত শ্রেণীর প্রাণী, যারা ঈশ্বরকে চিন্তা করতে পারে, যারা মানুষের ভালোর কথা নিজেরা ভাবতে পারে। সেই মানুষগুলিকে মানুষ হতে গেলে তাদের প্রথমে মা বাবার কাছে শিক্ষা নিতে হয়, তারপরে তাদের স্কুল কলেজে যেতে হয়, তারপরে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়, তারপরে সমাজের কাছে তাদেরকে শিক্ষা দিতে হয়, তারপরেও তারা মানুষ হয় না। আমরা দেখি আজকাল মানুষ যখন শিক্ষিত হয়, শিক্ষিত মানুষ হবে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। আজকাল আমাদের দেশের শিক্ষামন্ত্রী এখনো জেলে, শিক্ষা প্রাপ্ত হয়ে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। তাহলে দেখতে পাচ্ছেন তিনি শিক্ষিত হয়েও অশিক্ষিতের কাজ করেছেন। আমরা যে দেশে বাস করছি, একটি ছোট্ট গল্প বলেছিল। একটি বাচ্চা মেয়ে মিমি, সে একটি গ্রামের বাড়িতে বাস করতো। তার বাবা, মা, ঠাকুমা তাকে খুব ভালোবাসতো। বাচ্চা হয়েছে অনেকদিন পরে, বাড়িতে একটি সন্তান, আনন্দে হাসি খেলে মা, বাবা, ঠাকুমা, দিদিমার সাথে খুব আনন্দে দিন কাটায়। বাচ্চাটি বড় হচ্ছে, বাড়িতে একটি বেড়াল ছেড়া রয়েছে, সেটিকে নিয়ে খুব আনন্দে দিন কাটায়। একদিন বাবা বলল, আমি স্কুলে যাওয়ার জন্য তোমার নতুন ব্যাগ এনে দিয়েছি, তোমার জন্যে জুতো এনে দিয়েছি, লাল ফিতে এনে দিয়েছি, কাল তোমার স্কুলে যেতে হবে। আমি স্কুলে কেন? স্কুলে তোমার অনেক বন্ধু বান্ধব তৈরি হবে, নতুন বন্ধু বান্ধব তোমার জন্য অপেক্ষা করছে, সেখানে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে তুমি মানুষ হবে, বড় হয়ে অনেক কিছু হতে পারবে। বাচ্চাটা প্রথমে ভাবলো, কি বড় হওয়া, মানুষ হওয়া নয়, আমি অনেকগুলো বন্ধু পাবো, অতএব যাওয়া যেতেই পারে। কিন্তু স্কুল যাওয়ার সময় সব কিছু রেডি হয়ে যখন তখন স্কুলে পাঠানো হচ্ছে, তখন বাচ্চাটি বেঁকে বসলো, বললো আমি যাবো না স্কুলে। বললো কেন? গাড়ি এসে দাঁড়িয়েছি, তুমি যাবে না কেন? বললো আমার সাথে ওই মিনিকেও যেতে হবে। বাড়ির বেড়ালটা যাকে নিয়ে সারাদিন খেলতো, সে বলে আমাকে ওর সাথে স্কুলে যাওয়ার জন্য ওকেও সঙ্গে দিতে হবে। সবাই হাসাহাসি শুরু করলো, বললো ওর আর স্কুলে যেতে লাগে না, ও বাড়িতেই থাকুক, তুমি এসে ওর সাথে আবার খেলবে। বলছে তাহলে আমাকে স্কুলে যেতে হবে কেন? বললো তোমাকে মানুষ হতে গেলে স্কুলে যেতে হবে। বললো তাহলে ও মানুষ হবে না কেন? বলছে ও বেড়াল হয়ে জন্মগ্রহণ করেছে, বেড়ালেই পরিণত রয়েছে, বেড়ালেই থাকবে। তুমি মানুষের পেটে জন্মগ্রহণ করেছো, তোমাকে মানুষ হতে গেলে তোমাকে স্কুল কলেজে যেতে হবে। তোমাকে সেই শিক্ষা নিতে হবে যে শিক্ষার দ্বারা তোমার মনুষ্যত্ব বোধ আসবে,
বিবেক জাগ্রত হবে, মানুষের জন্য তুমি চিন্তা করবে, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারবে। আমাদের সমাজে শুধু যারা শিক্ষিত হয় আপনাদের কথায়, তাহলে কি তারাই মানুষ? না, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সেই সুপ্ত শিক্ষার সমস্ত ভাগগুলি অবস্থান করছে। আমরা যদি একটু ভালো করে খুঁটিয়ে দেখি, স্বামীজি বলছেন আমাদের ছোট্ট জগতে অ্যামিবা থেকে, ক্ষুদ্র প্রাণী থেকে মহাপ্রাণী মহাপুরুষদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা করে জ্ঞানের প্রস্রবণ রয়েছে। তোমরা সোজা হয়ে বসো, যারা ঝুঁকে বসছো, প্রত্যেকের মধ্যে জ্ঞানের প্রস্রবণ রয়েছে। ইংরেজিতে একটি শব্দ রয়েছে ডিসকভার। কভারটা খুলে দাও, চাপা রয়েছে তোমার মধ্যে সমগ্র জ্ঞানের একটা প্রস্রবণ রয়েছে, সেটার কাভারটা খুলে দিলেই তোমার আসল রহস্যটা, তোমার জীবনের সমস্ত কিছু তুমি আবিষ্কার করতে পারবে, জানতে পারবে। তাই এই সমগ্র প্রস্রবণের মধ্যে তোমার যেটি প্রয়োজন, স্কুলের শিক্ষক শিক্ষিকার দ্বারা, বাবা মায়ের দ্বারা, অভিভাবকদের দ্বারা তোমার ওই জ্ঞানের প্রস্রবণটি উন্মোচিত হতে হবে। তাহলেই তোমার সমস্ত কাজ, সমস্ত চিন্তার বিকিরণ ঘটবে এবং তুমি সমস্ত কিছু করার সাহসিকতা পাবে। এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের চিন্তার ফলশ্রুতি নয়। স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্পর্কে অনেকগুলি সংজ্ঞা দিয়েছেন। আমি আস্তে আস্তে দেশপ্রেমে আসব। তার আগে যেগুলি জানা দরকার, এই দেশপ্রেম হতে গেলে যেটি দরকার, আবুল কালামের একটি কথাতে যেতে হয়। আবুল কালাম বলছেন যে প্রত্যেকে যে যখন শিক্ষা গ্রহণ করবে, স্কুলের শিক্ষক মহাশয় যেসবগুলি পড়াচ্ছেন, শিক্ষক মহাশয়কেও ভাবতে হবে আমি যে শিক্ষাটি দিচ্ছি, যেখান থেকেই শিক্ষাটি আসুক না কেন, যে চিন্তা থেকেই শিক্ষাটি ছাত্রদের কাছে পৌঁছাক না কেন, সেখানে একটা দেশাত্মবোধ থাকতে হবে, একটি জাতীয়তা বোধ থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা দেশকে ভালোবাসতে পারবো এবং পাশের মানুষটিকে শ্রদ্ধা করতে পারবো। তাতেই আমার দেশপ্রেম জাগবে, দেশকে ভালোবাসা জাগবে, দেশের অখণ্ডতা বজায় থাকবে। এটি ভারতবর্ষের মূল সত্তায়, এটি সর্বদা লুকিয়ে রয়েছে, সেটা আমাদের আবিষ্কার করতে হবে। স্বামীজি শিক্ষা সম্পর্কে অনেকগুলি সংজ্ঞা বিভিন্ন জায়গায় দিয়েছেন। কয়েকটি সংজ্ঞা বিশেষভাবে প্রযোজ্য। প্রথম যেটি ধরা যেতে পারে, আমরা দেখব স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে যাওয়ার আগে 1891 খ্রিস্টাব্দে গোটা ভারতবর্ষটা ঘুরেছিলেন। স্বামী বিবেকানন্দের মতো মানুষের কাছে আসলেই দেশপ্রেমের আসল পরিচয়টা পাওয়া যায়। আজকে বিষয়বস্তু যেটি রয়েছে স্বামী বিবেকানন্দের দেশপ্রেম, এই দেশপ্রেম কথাটি স্বামী বিবেকানন্দের মতো মানুষের কাছে আমরা সবচেয়ে বেশি উপযুক্ততা খুঁজে পাব। কারণ যেটি বলছিলাম, 1891 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ গোটা ভারতবর্ষ ঘুরেছেন, ভারত পরিক্রমা করেছেন। করতে গিয়ে তিনি মাউন্ট আবুতে রাজস্থানে গিয়ে পৌঁছেছেন। সেখানে তিনি ক্ষেত্রী রাজা অজিত সিংয়ের গ্রীষ্ম অবকাশ কাটাবার জায়গায় পৌঁছেছেন। তার প্রাইভেট সেক্রেটারি জগমোহন লাল তিনি আবিষ্কার করলেন বিবেকানন্দের মতো জ্ঞানী প্রতিভাবান একজন সন্ন্যাসীকে। তিনি তার রাজাকে বললেন যে এই শহরে একজন বিখ্যাত সন্ন্যাসী এসেছেন, তার চোখে মুখে একটা জ্যোতির্ময় আলো, জ্ঞানের জ্যোতি তার মুখ থেকে প্রকাশিত হচ্ছে, ওর কাছে গেলে অনেক কিছু জানা যেতে পারে। ক্ষেত্রী রাজা বললেন আমি যাব। যখন স্বামীজির কাছে খবর আসলো তিনি আসবেন, স্বামীজি বললেন রাজা কেন আসবে, রাজার কাছে আমিই যাব। ক্ষেত্রী রাজা তার গ্রীষ্ম অবকাশ কাটাচ্ছিলেন। দ্যাট ওয়াজ 1891 3 জুন। স্বামীজি ক্ষেত্রী রাজা অজিত সিংয়ের কাছে গিয়ে পৌঁছালেন। স্বামীজিকে দেখেই, তার চৌমুখের দৃষ্টি দেখেই বললেন, স্বামীজি মানুষের সংজ্ঞা কি, মানুষ কাকে বলে, মানুষ বলতে আমরা কি বুঝি? স্বামীজি বললেন নিজের এই প্রতিকূল অবস্থা চক্রের মধ্যে যারা নিজের আত্মস্বরূপটি খোঁজার সন্ধান করে, নিজের আত্মস্বরূপটি খুঁজে পাওয়ার জন্য যারা আগ্রহী, তারাই মানুষ।
প্রতিকূল অবস্থা চক্রের মধ্যে নিজের আত্মস্বরূপটা খুঁজে পাওয়ার নামই হচ্ছে মনুষ্যত্ব। তারপরে সঙ্গে সঙ্গে স্বামীজিকে তিনি জিজ্ঞাসা করলেন, স্বামীজি, শিক্ষা কাকে বলে? যার দ্বারা মানুষ তৈরি হওয়ার কথা বলছেন, প্রতিকূল অবস্থা চক্রের মধ্যে আমার নিজের বিবেকটা জাগ্রত হবে। স্বামীজি বললেন, এডুকেশন ইজ নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন গুড আইডিয়াস। কতগুলো ভালো চিন্তার অস্থি মজ্জাগত করণের নামই শিক্ষা। স্বামীজি শিক্ষা সম্পর্কে আরেক জায়গায় ভারী সুন্দর একটি কথা বলছেন। দেওঘরে প্রিয়লাল মুখার্জিকে একটি চিঠি লিখছেন 23শে ডিসেম্বর 1900 খ্রিস্টাব্দে। সেই চিঠিতে স্বামীজি লিখছেন যে শিক্ষা এমন একটি ভাব যার দ্বারা মানুষ তার ইন্দ্রিয়গুলিকে সংযম করার একটা শক্তি পায়। আমি ভালো করব কি মন্দ করব, আমার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হবে। টু কন্ট্রোল দ্য উইল পাওয়ার। আমার সমস্ত দিক দিয়ে আমার মনটা যখন ছড়িয়ে ছিটিয়ে যায়, তখন সেটাকে একত্রিত করা আমার দ্বারা, আমার এই ইন্দ্রিয় সংযম করার ক্ষমতা যার দ্বারা সমৃদ্ধ হয়, সেটি হচ্ছে আসল শিক্ষা। আমি রাস্তায় বেরোলাম, আমার মনটা ছটকে বেড়াচ্ছে, কোনো খারাপ বা কুদৃশ্য দেখার জন্য মনটা এগিয়ে যাচ্ছে, মোবাইল ঘাঁটছি, ভালো থেকে খারাপের দিকে আজকাল সবারই আকর্ষণ বাড়ে। 14-15 বছর বয়সে ছেলেদের যেটা সবচেয়ে বেশি আকর্ষণ, যৌনতার দিকে আগ্রহ, খারাপ জিনিসগুলি বন্ধুদের মধ্যে সরবরাহ করে জীবনটিকে বিপদগামী তৈরি করা। স্বামীজি সেই যেন তার আজকে 125 বছর আগে স্বামীজি যেন সেই কথাটি আমাদের স্মরণ করে দিয়ে গেছেন, যে যার দ্বারা আমাদের ইন্দ্রিয় সংযম হয়, নিজেদের ভালো মনকে সংযম করে ভালো চিন্তার দ্বারা আমরা সমৃদ্ধ হতে পারি, এটি হচ্ছে আসল শিক্ষা। স্বামীজি আরো সুন্দর একটি কথা বলছেন, এডুকেশন ইজ দ্য প্যানেসিয়া অফ অল সোশ্যাল ইভিল। জগতের সমস্ত যত অপকর্ম, কুশিক্ষা, অপকর্ম, সামাজিক ব্যাধি, এগুলো থেকে মুক্তি এর মহৌষধির নাম হচ্ছে শিক্ষা। এডুকেশন ইজ দ্য প্যানেসিয়া অফ অল সোশ্যাল ইভিল। সামাজিক সমস্ত রোগগুলি থেকে মুক্তি পাওয়ার মহৌষধ হচ্ছে শিক্ষা। সমস্ত সামাজিক ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় শিক্ষা ঠিকমতো গ্রহণ করলে। এই শিক্ষা কিভাবে গ্রহণ করতে হবে তার পদ্ধতি স্বামীজি সুন্দরভাবে দিয়েছেন। তোমাদের যুব সমাজের যারা তোমরা শিক্ষার জগতের সাথে যুক্ত, তাদের জন্য স্বামীজি যে কথাগুলি বলেছেন সেগুলি ভীষণভাবে প্রযোজ্য আজকের দিনে। তোমরা কিভাবে সেগুলি গ্রহণ করবে, তোমাদের একাগ্রতা থাকতে হবে। এখানে বসে রয়েছে, আমি কথা বলছি, গল্প বলছি, মজা করছি, বা কতগুলো শব্দ তোমাদেরকে বলছি, এখান থেকে বেরিয়ে হয়তো বলবে, বাবা মা জিজ্ঞাসা করবে কোথায় গিয়েছিলেন, খুব ভালো বললেন, একজন খুব এসেছিলেন, ভালো গল্প বললেন, ভালো কথা বললেন, কি বলেছেন সেটা আর বলতে পারবেন, কি ভালো ভালো কথা বলেছেন সেটা মনে নেই। কিন্তু আমার নিজের জীবনকে কি সমৃদ্ধ করবে, এই মানুষটা 1 ঘন্টা ধরে কিছু বকবক করলেন, নিজে ভোরবেলা বেরিয়ে তোমাদের উদ্দেশ্যে এসে যখন দেখলো তোমরা পাশাপাশি বসে গল্প করছো, এই দিকে মনোযোগী হয়ে রয়েছো, অথচ গল্প করছো বা মনটা অন্য জায়গায় রয়েছে। স্বামীজি প্রথম যে শিক্ষার যে শব্দটি ব্যবহার করলেন, যেটির দ্বারা শিক্ষাটি প্রকৃত শিক্ষা লাভ ঘটবে, সেটির নাম হচ্ছে একাগ্রতা। যখন যেটি করছি সেটির দিকে মনটা রাখতে হবে, একাগ্রতা। এক অগ্রে থাকাকে বলা হয় একাগ্রতা। এখন তোমরা এখানে বসে আছো, আমি শিওর তোমাদের মনগুলো সবারই আমার দিকে তাকিয়ে থাকলেও মনটা চলে গেছে অন্য জায়গায়। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। কেউ হয়তো ভাবছে আমার বন্ধুটা আসার কথা, সে আসেনি, কিন্তু সে এখন কোথায়, হয় সে ক্যারাম খেলছে, বা বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলছে, বা মোবাইল দেখছে,
বা টিভিতে কোনো গেম দেখছে বা বাজারে ঘুরছে, হতেই পারে। বা কেউ বা টিউশনিতে গেছে, এটাও হতে পারে। কিন্তু আমার মনটা ওখানে পড়ে আছে, আবার মনে হচ্ছে বাড়িতে আজকে মা মাংস রান্না করার কথা আছে, আজকে বাবা কি মাংসটা এনেছিল, মনটা সেখানে চলে গেছে। এগুলো স্বাভাবিক, আমরা মানুষ তো, মনটা এরকম বিচ্ছিন্ন থাকাটা স্বাভাবিক। কিন্তু যখন যেটা করার, খাওয়ার সময় খাবো, পড়ার সময় পড়বো, খেলার সময় খেলবো, এটা স্বাভাবিক। এটা যদি করতে পারি তাহলে আমাদের জীবন ঠিকভাবে সংগঠিত হবে এবং এখানে আসার উদ্দেশ্য সার্থক হবে। তোমরা এখন এক দৃষ্টিতে এখানে তাকিয়ে রয়েছো, মনটা যদি এখানে যুক্ত হতে পারে, সেই একাগ্রতার পূর্ণ ফসল তুমি পেতে পারবে। দ্বিতীয় কি? একাগ্রতার সাথে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস, আত্মসংযম, এগুলো নিজের দ্বারাই সম্ভব। কি করে হবে? আমার দ্বারাই সম্ভব। পাড়ার ছেলেটা, সেও একই স্কুলে যায়, একই বই পড়ে, একই টিউশনি মাস্টারের কাছে পড়ে, সে ফার্স্ট হতে পারে, আমি ফার্স্ট না হতে পারলেও কম করে সেকেন্ড তো হতে পারি। একই বই যখন পড়ছি, একই স্কুলে একই মাস্টারমশাইয়ের শিক্ষা যখন পাচ্ছি, কেন আমি ফার্স্ট না হলে সেকেন্ড হতে তো পারবই। এই আত্মবিশ্বাসটা যদি মনের মধ্যে থাকে, আমার দ্বারা সম্ভব, আমি করব না কেন, আমি পারবো না কেন, ও যদি পারে, এই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে খুঁচিয়ে জাগিয়ে হবে। মাস্টারমশাই, অভিভাবকরা তারা খালি তাদের দায়িত্ব পালন করবে। একটা গাছ যখন জন্মায়, গাছটাকে কি আমরা টেনে বাড়িয়ে দিই? আজকে যে গাছটা এইটুকু ছিল, 1 বছর পরে গাছটা দেখবো আরো বেড়ে গেল, তাকে কি টেনে বাড়ি দেওয়া হলো? কি করে বাড়ে? সে প্রকৃতি থেকে জল পেল, বাতাস পেল, সূর্যের আলো পেল, আর আমাদের দ্বারা একটু সার দিয়ে দিলাম, তাতে সে বড় হতে থাকবে। তেমন মাস্টারমশাই এবং অভিভাবকদের কাজ তোমাদের প্রতি নতুন কিছু দেয়া নয়, তোমার মধ্যেই সমস্ত কিছু রয়েছে। স্বামীজি শিক্ষা সম্পর্কে একটি অসাধারণ সংজ্ঞা দিয়েছি, যেটি কথায় কথায় সবাই আমরা বলতে থাকি। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। প্রত্যেক মানুষের মধ্যে যে পূর্ণতা রয়েছে, সেটা পূর্ব থেকেই ছিল। সেটা নতুন করে কেউ মাস্টারমশাইও দিয়ে দেয়নি, বাবা মাও দিয়ে দেয়নি, তোমার মধ্যে ইনবর্ন, ইনবিল্ট রয়েছে। সেটা জাগ্রত করার দায়িত্ব তোমার নিজের, সহযোগিতা বাবা মা এবং অভিভাবক সহ টিচারের। তোমাকে বাবা মা বা শিক্ষক মশাই টেনে বাড়িতে পারবে না, তারা কখনোই কাজটি করবে না। কেবলমাত্র তোমার ওই ডিসকভার কাভারটা খুলে দিবে, তোমাকে পার্শ্ব সাপোর্টটি করবে, এই করলে এই করলে এই করলে, যেমন অঙ্কের প্রসেস বলে দেওয়া হয় সেইভাবে তোমাকে সেটি বলে দিবে, তোমাকে সেই পথ ধরে এগোতে হবে। যেমন হোটো স্টেশনে আসবে গ্রামের মাঝখান থেকে, যে জেনে জানে সে তো সোজা চলে আসবে, যে জানে না নতুন এই গ্রামে এসেছে, তাকে যদি ডিরেকশন দিয়ে দেওয়া যায়, এইভাবে যাও, তুমি শর্টে পৌঁছে যাবে, গোটা গ্রাম ঘুরতে হবে না তোমার। সেরকম তোমার যদি সেই মাস্টারমশাই বা অভিভাবক সেই শিক্ষাটি তোমায় দিয়ে দেয়, তুমি সঠিক পথে তোমার নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবে, তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনেশন, ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনেটি। আসলে তুমিই তোমার রক্ষাকর্তা, তুমিই তোমার নির্মাণকর্তা, তুমিই তোমার সংগঠকতা। তুমি তোমাকে নিজে তৈরি করবে, কেউ তৈরি করে দেবে না। তারা কেবল সাইড সাপোর্ট করবে, বকাবকি করবে, এটা করিস না, ওটা করা উচিত নয়, এটা করিস না, এটা বাজে জিনিস, এটা ভালো, ভালো মন্দ বিচার করে তোমাকে খালি জানিয়ে দিবে। খারাপটা যেটা তো সবারই মন চায়। তাহলে প্রথম গেল একাগ্রতা। যদি কাগজ পেন দিয়ে থাকে গৌরবাবু, তোমরা লিখতে পারো। প্রথম হচ্ছে একাগ্রতা, তারপরে আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় এবং আত্মসংযম, তারপরে হচ্ছে মনোসংযোগ। খানিকটা একাগ্রতার মতনই। বাবা মা প্রায় এই কথাটি যখন আমরা পড়তে বসি, বাবা মা মাস্টারমশাই বলে মন দিয়ে পড় না, মন দিয়ে পড় না, এই কথাটা প্রায় বলে। মনটা যুক্ত করতে হবে পড়ার সাথে। মনোসংযোগ না করলে
সেই পড়াটি মনে থাকবে না। বারবার পড়ছি কিন্তু মনে থাকবে না যদি মনোসংযমটি না থাকে, মনোসংযোগটি না থাকে। আর একটি শব্দ রয়েছে মন যুক্ত করে, তার নাম হচ্ছে মনোসংযম। একটু আগে সে নিয়ে একটু কথা বলছিলাম, কিভাবে আমি নিজের মধ্যে সীমাবদ্ধ থাকব, আমি বাইরে ছড়িয়ে পড়ব না। মনকে সংযম করতে হবে। খারাপ পথে যাব কি ভালো পথে যাব, বন্ধু খারাপ আকর্ষণ, মোবাইলের দ্বারা খারাপ দৃশ্যগুলি আমাকে দেখাবার জন্য ঘুরে বেড়াচ্ছে মোবাইলটা এনে, আমি তার কাছে যাব কি না, বা আমার আরেক বন্ধু মোবাইলের দ্বারা বিজ্ঞানে আজকে রকেটের দ্বারা কি আবিষ্কার হলো, উপগ্রহ বিজ্ঞানের দ্বারা কি আবিষ্কার হলো, সেটার সন্ধান দিচ্ছে। কোনটা দেখব, কোনটা নেব, সেটা আমাকে আমার দ্বারা নির্ধারিত করতে হবে। সেটি হচ্ছে মনোসংযম বলা। তারপরে যেটি, সেটি হচ্ছে শ্রদ্ধা। প্রথমে নিজের প্রতি শ্রদ্ধা, আমার দ্বারা এটি সম্ভব, আমি করতে পারি, আমার দ্বারাই সম্ভব। বাবা মা যতই বলুক, ও তোর দ্বারা কিছু হবে না, তোর দ্বারা কিছু হবে না, তুই বোকা, তুই গরু ছাগল, যা খুশি বাবা মা মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলেন, ভালো কাজ করতে পারি না বলে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব। সেটা করে দেখিয়ে দিতে হবে, মুখে বলে নয়। তার জন্য দরকার আমার দ্বারা সেই পোটেন্সিয়ালিটি রয়েছে, আই শুড ডু দিস থিং। সেটা হচ্ছে আত্মবিশ্বাস, একাগ্রতা, মনোসংযোগের দ্বারা সেগুলো হবে, এবং আমার নিজের প্রতি শ্রদ্ধার দ্বারা সেটি ঘটবে। অবশ্যই শিক্ষক মহাশয়, বাবা মার প্রতি এবং পাশের মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেটি প্রদর্শন করতে হবে। এইবার দেশপ্রেমের কথায় চলে আসি। স্বামী রঙ্গনাথজি রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ প্রেসিডেন্ট, তিনি একটি অসাধারণ কথা বলছেন। তিনি বলছেন, একটি মানুষ যে কতখানি চরিত্রবান সেটা বুঝতে গেলে সে কতখানি দেশকে ভালোবাসে, দেশের সম্পর্কে নিজে কতখানি আনন্দ পায়, দেশের ভালো মন্দের কথা ভেবে, তখন সে বোঝা যাবে সে কত চরিত্রবান। আবার একটি মানুষের চরিত্রগত দিক দিয়ে সে কতখানি সমৃদ্ধ, সেটা বুঝতে গেলে জানতে হবে সে কতখানি দেশকে ভালোবাসে। কি অসাধারণ কথা! আবার বলছি, একজন মানুষকে চরিত্রবান মানুষ তখন বলা হবে, তাকে দেখে বুঝতে হবে সে যখন দেশের প্রতি তার দেশপ্রেম যখন তার মধ্যে যুক্ত থাকবে, তার কথাবার্তা আচরণের মধ্যে দেশপ্রেম যুক্ত থাকবে, তখন তাকে বলা হবে সে চরিত্রবান মানুষ, ক্যারেক্টার অ্যাডিড মানুষ। নিবেদিতা স্বামী বিবেকানন্দকে খুব সামনে থেকে দেখেছেন। নিবেদিতা বলতেন, তার মুখে মুখে একটি কথা সবসময় আসতো, সেটি হচ্ছে ম্যান মেকিং ইজ মাই মিশন। এটি বিবেকানন্দ বলতেন, ম্যান মেকিং ইজ মাই মিশন, মানুষ তৈরি আমার। এই এটা চালিয়ে দে, একটু ঘুরিয়ে দে, গরম করছে বাবা, ওটা ঘুরিয়ে দে, ওটাকে ঘুরিয়ে দিয়ে এক কথা বলি, তুই এটা চালিয়ে দে, তোকে আর দ্বিতীয়বার বলতাম বস বল, আবার একটা বল, চুপ করে বস ওখানে গিয়ে। তুই বাবাকে ডেকে দে, তুই বাড়ি চলে যা, খেয়ে দে, তোকে এক কথা বারবার বলতে হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মাইকটা এক করো। যেটি বলছিলাম, নিবেদিতা বলছেন, স্বামীজির মুখ থেকে এই কথাটি প্রায় আমি শুনতাম, ম্যান মেকিং ইজ মাই মিশন। এখানে একটি শব্দ হিডেন থাকতো। তিনি বলতেন, আমার জীবনের ব্রতই হচ্ছে মানুষ তৈরি করা। আসলে স্বামী বিবেকানন্দ বিদেশে যাওয়ার অনেক আগে থেকেই তার গুরুর কাছ থেকে একটি শিক্ষা পেয়েছেন, এবং যখন ভারত পরিক্রমা করছিলেন সেই সময় তিনি অনেককেই বলেছেন যে আমার একটা জীবনের ব্রত আছে, যে ব্রতটা আমি উদযাপন না করতে পারলে আমার মনেও শান্তি নেই। আমার গুরু এই ব্রতটি উদযাপনের জন্য আমায় দায়ভার রেখে গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন। সেই দায়িত্ব কি? মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে দেওয়া, দেশকে ভালোবাসা
দেশের মানুষের মধ্যে দেশাত্মবোধকে জাগ্রত করা। এটি আমার গুরু আমাকে এই ব্রতটি উদযাপন করার জন্য দায়ভারটি দিয়ে গেছেন। নিবেদিতার কথাতে ম্যাচ করছে কথাটি। স্বামী বিবেকানন্দ বলছেন তাকে, এবং কাউকে তিনি জাতীয়তা বোধ সম্পর্কে কোনো কথা বলেননি। ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের আগে দেশাত্মবোধ বা জাতীয়তা বোধের শব্দটি খুব বেশি প্রচলন ছিল না। যদি ভারতবর্ষের ইতিহাস দেখি, মোগল সাম্রাজ্যের সময় এলাকাভিত্তিক ছোট ছোট হিন্দু রাজারা বা নবাবরা, তারা এক একটা এলাকা ভিত্তিক রাজা বা নবাব রয়েছেন, দেওয়ানরা রয়েছেন, তারা নিজেদের এলাকাগুলিকে সমৃদ্ধ করেছেন, পাশের থেকে আগ্রাসিত হয়ে পাশের জায়গাগুলিকে দখল করেছেন। তাতেই তাদের আনন্দ, নিজেদের রাজ্যটিকে বিস্তার লাভ ঘটনা, এটি ছোট ছোট রাজাদের লক্ষ্য, তাতেই তাদের আনন্দ। বিবেকানন্দ ভারত পরিক্রমার মধ্যে প্রতিটি মানুষের মধ্যে দেশাত্মবোধ, জাতীয়তাবোধ জোগাবার চেষ্টা করেছেন, যে আমরা এক দেশ, এই দেশের মধ্যে আমাদের অনেক রকম আলাদা আলাদা ভাব রয়েছে, আলাদা আলাদা ধর্ম রয়েছে, আলাদা আলাদা বিশ্বাস রয়েছে। এই বিশ্বাসের মধ্যে সৌহার্দ্যত্ব আমাদেরকে তৈরি করতে হবে। কীরকম? আমরা রবীন্দ্রনাথের ভাষায় আমরা জানি, এই বহুর মধ্যে একত্রিত হওয়া, সকলের মধ্যে একত্রিত হওয়া আমাদের ভারতবর্ষের চির সনাতন আদর্শের একটি পন্থা। আমরা সকলের মধ্যে সমস্ত কথাগুলি নেব, নিয়ে সম্মিলিত একটি সত্তায় নিজেরা বড় হব, অপরের প্রত্যেকের ভালো জিনিসগুলি নিজেদের জীবনে গ্রহণ করব। এটিই ভারতবর্ষের চিরন্তন ধারা। আমরা সকলের মধ্যে সেগুলিকে খুঁজে বার করে একটির মধ্যে ম্যাগনিফাই করব। এটি হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে ওই যে পাওয়ার, কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশনটি করতে হবে। আমরা দেখেছি যারা 9-10-এর ছাত্র, তারা সকলেই জানো, একটি ম্যাগনিফাইড গ্লাসের দ্বারা সূর্যের রশ্মিকে একত্রিত করে কাগজকে পুড়িয়ে দেওয়া যায়। দেখেছো তোমরা সবাই? করা যায়। কি করে হয়? সূর্য তো ওইখানে রয়েছে অনেক দূরে, সূর্যের আলো চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, তাতে তো কোনো জিনিস পুড়ে যাচ্ছে না। কিন্তু যখন ওই ম্যাগনিফাইড গ্লাসের দ্বারা কাগজটার মধ্যে সেন্ট্রালাইজ করা হচ্ছে, ওই সূর্যের রশ্মি বা পাওয়ারটাকে ফোকাস করা হচ্ছে, তখন কিন্তু সেটা জ্বলে যাচ্ছে। তাই আমাদের সমস্ত মনকে ওই বিচ্ছিন্নভাবে যেটা ঘুরে বেড়াচ্ছে সেটাকে একত্রিত করার দ্বারা আমাদের সফলতায় আসতে হবে। নিবেদিতা যেটি বলছেন, ওই যে স্বামীজির মধ্যে তিনি দেখেছেন যে স্বামী বিবেকানন্দের মধ্যে তিনি বারবার যেটি শুনতেন, ম্যান মেকিং ইজ মাই মিশন, মানুষ তৈরি আমার জীবনের ব্রত। নিবেদিতা বলছেন মাঝে একটি শব্দ সর্বদা হিডেন থাকতো, লুকিয়ে থাকতো। সেই শব্দটির নাম কি? সেটি হচ্ছে ন্যাশনাল ম্যান মেকিং ইজ মাই মিশন। জাতীয় মানুষ তৈরি হতে হবে, তবেই আসল কাজটি হবে। যেটি বলছিলাম, ছোট ছোট রাজ্যগুলি, নবাবরা, ছোট ছোট রাজারা, তারা এক একটি এলাকা দখল করে রয়েছে। স্বামীজি প্রত্যেকের মধ্যে জাতীয়তা বোধ জাগিয়ে ওই দেশ শাসনকারী, দখলকারী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুরোধ করেছিলেন। আমরা দেখব স্বামী বিবেকানন্দ এই কদিন আগেই বিশালভাবে পালিত হলো। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে এলেন, পাশ্চাত্য জয় করে এলেন। স্বামী বিবেকানন্দ সম্পর্কে নিবেদিতা বলছেন আরও অনেক জায়গাতে, বলছেন ওই মানুষটাকে প্রথম যেদিন আমার আলাপ হয়েছিল 1895 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর লন্ডন শহরে, সেদিন থেকে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত, অর্থাৎ 2রা জুলাই 1902 খ্রিস্টাব্দে বেলুড় মঠে তার শেষ দিন দেখা পর্যন্ত আমি লক্ষ্য করেছি প্রতিদিন প্রতিনিয়ত একটি মানুষের মধ্যে একটি আদর্শ, একটি বিশ্বাস, একটি শক্তি তাকে জাগ্রত করে রাখতো। সেটি হচ্ছে তার মাতৃভূমি ভারত মাতার পরাধীনতার শৃঙ্খল মোচন। একটি মানুষ যে দেশকে এত ভালোবাসতে পারে, একটি মানুষের মধ্যে যে এত বড় দেশপ্রেম থাকতে পারে, তার শিরায় শিরায় সেটি উপলব্ধ হতো। মানুষটা দেশকে ভালোবাসতে গিয়ে, দেশমাতৃকাকে ভালোবাসতে গিয়ে তার নিজের অজান্তেই কখন তিনি
এই দেশমাতৃকার মধ্যে তার হৃদয়াবত্তাটিকে তিনি যেন হারিয়ে ফেলেছিলেন। তিনি বলছেন রক্ত মাংসে গড়া ভারত প্রতিমায় পরিণত হয়ে গেছিলেন বিবেকানন্দ তার দেশমাতৃকাকে ভালোবাসতে বাসতে। বলছেন দেশকে ভালোবাসতে বাসতে যে একটি মানুষকে রক্ত মাংসে গড়া ভারত প্রতিমায় পরিণত হওয়া যায়, সেটা বিবেকানন্দকে না দেখলে বোঝায় না। দেশ পূজা, দেশমাতৃকার প্রতি ভালোবাসা যে শরীরই হতে পারে, মানুষের শরীরে কষ্টদায়ক হতে পারে। তিনি হৃদয়ে ব্যথা অনুভব করতেন দেশের মানুষের কষ্ট দেখে, দেশের মানুষের দুর্দশা দেখে, দেশের মানুষের অভাব দেখে, দেশের পরাধীনতার শৃঙ্খলতা দেখে বিবেকানন্দ তার মধ্যে সেটি অনুভব করতেন। নিবেদিতা তার দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটির মধ্যে লিখছেন, দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদার ল্যান্ড। দেশমাতৃকায় তার আরাধ্য দেবতা। পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত, একটি মানুষ তার দেশকে ভালোবাসছে, পুজো করছে, তার পূজার আরাধ্য বস্তু হিসাবে একজন সন্ন্যাসী, এটি ভাবা যায় না। সন্ন্যাসীরা তো আমাদের থেকে আরো বেশি ঈশ্বর কেন্দ্রিক হবে, সে তো ঈশ্বরকে ভালোবাসবে, তার আরাধ্য দেবতাকে ভালোবাসবে। সে দেশমাতৃকাকে আরাধ্য দেবতা রূপে পুজো করছেন স্বামী বিবেকানন্দ। ইট ইজ এ হ্যারেমি। পৃথিবীর ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত, একজন সন্ন্যাসী, কপটদপ শূন্য সন্ন্যাসী যে দেশকে ভালোবাসতে বাসতে স্বয়ং রক্ত মাংসে করা ভারত প্রতিমায় পরিণত হয়ে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার আগে আমরা দেখব তিনি চিকাগো শহর থেকে পাশ্চাত্যের সর্বত্র ঘুরতে ঘুরতে ভারতবর্ষের মহিমা প্রচার করতে করতে ভারতবর্ষকে সকলের প্রতি শ্রদ্ধাশীল করে দিচ্ছেন। ভগিনী খ্রিস্টিন নিবেদিতার আগেও স্বামী বিবেকানন্দের সাথে পরিচিত হয়েছেন 1894 খ্রিস্টাব্দে। তিনি বলছেন একটি মানুষ যে একটি দেশকে এত ভালোবাসতে পারে, ইন্ডিয়া, INDIA, এই 5টি লেটারের একটি শব্দ তিনি যখন তার মুখ থেকে নিশ্চিত করতেন বা উচ্চারণ করতেন, যে সেই শব্দটি শুনতেন সেই মুহূর্তে সে ভারত প্রেমী হয়ে যেতেন, ভারতকে ভালোবেসে ফেলতেন এবং মনে মনে ভাবতেন কবে সেই স্বপ্নপুরীতে পৌঁছাবো। খ্রিস্টিনের নিজের জীবনেও তাই হয়েছিল। দরিদ্রতার মধ্যে বড় হওয়া, তার স্বপ্ন ছিল না কখনো ভারতবর্ষে পৌঁছানো, সেই অর্থ তার ছিল না। কিন্তু স্বামী বিবেকানন্দের কথার মধ্যে এমন জাদু ছিল। তিনি বলছেন যখন তিনি ভারতবর্ষের একটি নদীর কথা বলতেন, তিনি যেন সেই নদীর তীরে বসে কোনো কোনো শব্দে নদীটি বয়ে যাচ্ছে, তার ধারে বসে নদীর উপাসনা করছেন। যখন ভারতবর্ষের মালভূমির কথা বলছেন, তিনি যেন মালভূমির পাশে নিজে ঘোরাঘুরি করছেন। যখন তিনি একটি গাছের কথা বলছেন, একটি পর্বতের কথা বলছেন, তিনি যেন সাক্ষাৎ সেই পর্বতটিকে দেখছেন, তার সামনে থেকে দাঁড়িয়ে তার বিবরণ দিচ্ছেন। এ কথাটি তাকে ভাবতে অস্বীকার করার উপায় ছিল না যে ভারতবর্ষের প্রতিটি রন্ধে রন্ধে বিবেকানন্দ খুঁজে পেয়েছিলেন তার মাতৃসত্তাকে, তাকে ভালোবেসে ফেলেছিলেন তার অজান্তেই অচিরে। শুধু ভালোবেসে ফেলেননি, ভালোবাসতে বাসতে কখন তিনি যেন নিজের স্বরূপটিকে চিনে ফেলেছিলেন। ভারতবর্ষ, তিনি, তার গুরু মিলেমিশে একাকার হয়ে গেছিল। এটি বিবেকানন্দের জীবনে ঘটেছিল। পাশ্চাত্য থেকে ফেরার পথে আমরা দেখব 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন চিকাগো থেকে ফিরছেন, 15ই জানুয়ারি ভারতবর্ষে এসে প্রবেশ করবেন, শ্রীলঙ্কায় প্রবেশ করলেন 15ই জানুয়ারি। তারপরে তিনি পাম্বান, ভারতবর্ষের মূল ভূখণ্ড 26শে জানুয়ারি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আমরা দেখব মাদ্রাসে 6ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত 9 দিন কাটালেন। এটাকে নবরাত্র বলা হয়। ভারতবর্ষকে ঢুকেই তিনি বলছেন এই পুণ্যভূমি ভারত ভূমি, আমি এদেশে জন্মেছি বলে নিজে ধন্য নয়, যুগ যুগ ধরে মুনি ঋষিরা এদেশকে তপস্যার দ্বারা সিদ্ধ করে গেছেন। তাই এ সাধন ভূমি, এ তপভূমি, এ পুণ্যভূমি আখ্যায়িত করতে পারা যায়। তাই ভারত ভূমি আমার কাছে দিবা স্বপ্ন, ঋষিদের দুঃস্বপ্ন। একটি দেশকে মানুষ ভালোবাসতে বাসতে কোথায় পৌঁছতে পারে, এই কথাগুলির মধ্যে সেটি প্রকাশ পায়। বিবেকানন্দ যখন ভারতবর্ষে প্রবেশ করলেন, এই মাদ্রাজে যেন তিনি বক্তব্যগুলি রাখছেন। প্রথম দিনে তিনি 9ই ফেব্রুয়ারি বক্তব্য রাখছেন। সেই বক্তব্যের মধ্যে আমার সমর নীতি,
মাই প্ল্যান অফ ক্যাম্পেনিং, বক্তব্যের মধ্যে ভারতবর্ষ কিভাবে সমৃদ্ধ হয়েছে ঋষি মনীষীদের দ্বারা সেই সম্পর্কে আলোচনা করছেন এবং ভারতবর্ষকে তপভূমি, ত্যাগভূমি এবং তীর্থভূমির রূপে বর্ণনা করছেন। তার পরের বক্তব্য 11 তারিখে ভারতবর্ষের মুনি ঋষিদের নিয়ে বলছেন। তার কথায় কথায় ভারতবর্ষ, আচার আচরণের মধ্যে ভারতীয়ত্ববোধ এবং সর্বোপরি দেশমাতৃকা ছাড়া তার আর কোনো শব্দ তার মুখ দিয়ে ব্যবহার হতো না। তারপরে ভারতবর্ষের বেদান্ত যুগ যুগ ধরে বিশ্বের মানুষকে পথ দেখিয়েছে, তৃতীয় বক্তব্য, সেটি 13ই ফেব্রুয়ারি। চতুর্থ বক্তব্য, তার 3টি বক্তব্যের মধ্যে এত বেশি লোক উচ্চ টিকিটের মাধ্যমে হল ভর্তি হয়ে যাচ্ছে, বিবেকানন্দ বাধ্য হয়ে হলের বাইরে যে ঘোড়ার গাড়িতে হলে পৌঁছেছেন সেই ঘোড়ার গাড়িতে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের মতো ভারতবর্ষের বর্ণনা করছেন, ভারতবর্ষকে ভালোবাসার ইতিহাস বর্ণনা করছেন, ভারতবর্ষের ভারত প্রেমী হওয়ার ইতিহাস রচনা করছেন। সেই বিবেকানন্দ চতুর্থ বক্তব্যটি ছিল অসাধারণ। আর কোনো হলে জায়গা নেই। অবশেষে 14ই ফেব্রুয়ারি তিনি বক্তব্য রাখছেন ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে। সে জায়গাটি একটি সার্কাস ময়দান, সেখানে 4000 মানুষ সমবেত হয়েছেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, যে দেশ ধর্মের দেশ, যে দেশ ঈশ্বরকে সাধনার দেশ, সেখানকার মানুষকে তিনি বলে বসলেন, তোমাদের ঈশ্বর কিছুদিন ঘুমিয়ে থাকুক, পাথরের দেবতারা কিছুদিন ঘুমুক, কিছুদিন দেশমাতৃকাকে আরাধনা করো। আগামী 50 বছর তোমাদের আরাধ্য দেবতা হোক দেশমাতৃকা, তার সেবায় নিজেদের জীবন আত্মোৎসর্গ করো, দেশকে পরাধীনতার শৃঙ্খলকে মুক্ত করো। কারো মাঠে যদি কোনো বহিঃশক্তি এসে আষ্টে পৃষ্ঠে তার দিয়ে বেঁধে রাখে, তুমি কি ঘুমোবে? হে মহাপ্রাণ, ওঠো, জাগো, তোমার দেশমাতৃকা সহস্র যুবক বলিতাম, মনে রেখো মানুষ চান পশু নন। এই কথা শুনে ক্ষুদিরাম বোস সেদিনে ছুটে গিয়েছিলেন ফাঁসি দড়ি গলায় পড়ার জন্য। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফেরার পরে রোমারোলা নামক একজন বিদেশি দার্শনিক বলছেন, একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে দিলেন বিবেকানন্দ। পরাধীনতার শৃঙ্খলে জর্জরিত দেশটা ঘুমিয়েছিল। মহাকুম্ভের ঘুম যেন, কুম্ভকর্ণের ঘুম যেন, ঘুমন্ত জাতিটাকে জাগিয়ে দিলেন পাশ্চাত্য জয় করে একজন সন্ন্যাসী, এদেশের মানুষকে জাগিয়ে দিলেন। রোমারোলা বলছেন, এ ভারতবর্ষের মানুষ তারা নিজেদিকে ভুলেছিল, আত্মস্বরূপটিকে তারা চিনতে পারছিল না, তাকে চিনিয়ে দিলেন তাদের আত্মস্বরূপটি। তুমি ভেড়া নও, তুমি আসলে সিংহ। সেই গল্প আপনাদের মনে আছে, শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃতে গল্পটি বারবার এসেছে, যে একটি সিংহ শাবক তার মা জন্ম দেওয়ার আগে ভেড়ার দলে গিয়ে সে ভেড়াকে গিয়ে আক্রমণ করে তার খাদ্য সংগ্রহ করতে গিয়ে ওই প্রসবরত সিংহিনীটি সে ওই ভেড়ার পায়ের মধ্যে এসে তার শিকার ধরতে এসে সে ছোট্ট সিংহীকে প্রসব করে মারা যায়। ভেড়ার দলের মধ্যেই ওই বাচ্চাটি মানুষ হয়। পরবর্তীকালে আরেক সময় একটি সিংহিনী এসে তাকে দেখতে পায় এই ভেড়ার দলের মধ্যে একটা সিংহের বাচ্চা। তিনি তাকে টুটিটা ধরে নিয়ে গিয়ে বললেন, তুই এদের দলের মধ্যে কি করে আসলি? বললো, আমি তো জানি না, এদের সাথেই বড় হচ্ছি, এদের সাথেই মানুষ হচ্ছি, এদের সাথেই খাচ্ছি, ঘাস খাচ্ছে ভেড়াদের মতো। বললো, দূর বোকা, তুই তো মাংস খাবি, তোর তো মাংসের স্বাদ পাওয়া দরকার, চল তোকে দেখিয়ে দিচ্ছি আলোহীন স্বরূপটা। নিজে মাংসের টুকরো নিয়ে তাকে খাইয়ে দেখাও, দেখ এর স্বাদ কি আলাদা, কিরকম, দেখ কত ভালো লাগে। একটি কুয়োর সামনে, জলের সামনে গিয়ে তার স্বরূপটা চিনিয়ে দিয়ে বললেন, দেখ তুইও যা, আমিও তা, আমিও সিংহ, তুইও সিংহ। তুই ভেড়ার দলের মধ্যে ভ্যাঙা করছিস, তোর আওয়াজ হবে গর্জনপূর্ণ, তুই সিংহী, তোর সিংহের মতো আচরণ হবে। তাকে ধরে নিয়ে চলে গেলেন। সেই সিংহ তার আসল স্বরূপটা খুঁজে পেলেন। সেই রকম ভাবে রোমারোলা বলছেন, একটা জাতি, ঘুমন্ত জাতিটা তার আসল স্বরূপটা খুঁজে পেলেন। তাকে জানিয়ে দিতে গেলে বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে এসে তার আত্মস্বরূপটা চিনিয়ে দিলেন। এই বিবেকানন্দ। রোমারোলা বলছেন, পাশ্চাত্যে বাইবেলে একটি অসাধারণ ঘটনা রয়েছে। ন্যাজারাত বলে একটি ছেলে, বাচ্চা ছেলে,
যিশুকে খুব ভালোবাসতো। তার দুই বোন মার্থা এবং মেরি যিশুর শিষ্য ছিল, তারা যিশুকে খুব ভালোবাসতো। একদিন হঠাৎ ওই নাজারাত বাচ্চা ছেলেটি মারা যায়। মারা যেতে তার দুই বোন কান্নায় ভেঙে পড়ে। যেহেতু যিশুকে তারা খুব ভালোবাসে, তাকে যিশুকে গিয়ে বলল যে আমার ছোট্ট ভাইটি মারা গেছে। তখন বলল কোথায়? যিশু ছুটে আসলেন, বললো অনেক কেঁদেছি, অনেক চিৎকার করেছি, তুমি তো আসোনি আমার ভাইকে বাঁচাতে। এতক্ষণে এসে আর কি হবে, আমার ভাই তো মারা গেছে। বলে কোথায় তোমার ভাই? বলে ওই দেখো, ওই মাটির নিচে তাকে কবর দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। যিশু বলল হতেই পারে না। যিশু কবরস্থানে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ও লাজারাস কাম ফোর্থ, হে লাজারাস তুমি উঠে এসো। যিশুর এই চিৎকার আহ্বানে লাজারাস কবরের নিচে থেকে উঠে দাঁড়ালো জীবন্ত অবস্থায়। রোমানরা সেই ঘটনা বলে বলছেন, ভারতবাসী এই ঘুমন্ত জাতিটাকে জাগিয়ে দিলেন বিবেকানন্দ। ভারতবর্ষ জেগেছে। এই বিবেকানন্দ 9 দিন ধরে মাদ্রাজে থাকার আগে যখন মাদ্রাজে প্রবেশ করছিলেন, সেই সময় দেখা যাবে একটার পর একটা স্টেশন তাকে জোর করে নামিয়ে দিয়ে তাকে বরণ করা হচ্ছে, একটি চোখের দেখা দেখতে চাইছেন। গুডউইল বলছেন, যেভাবে তাকে রাস্তার মাঝে নেমে ট্রেন থেকে টেনে হিঁড়ে নামিয়ে দুজোর কথা শোনা, তার গলায় মালা পরানো, অভ্যর্থনা দেখে আমার ভয় লাগছিল। মানুষটা বোধহয় আর কিছুদিন যদি এইরকম সম্বর্ধনার মধ্যে থাকে, অবশেষে বোধহয় প্রাণটা অকালে চলে যাবে। সত্যি সেই বিবেকানন্দ যখন মাদ্রাজ থেকে তার কলকাতার দিকে গমন করবেন, তার আগের ঘটনা, মাদ্রাজে যাওয়ার আগের ঘটনা, একটি ছোট্ট স্টেশনে, কুম্ভকোণমের আগের একটি স্টেশন, সুরজ রাও পাঞ্জাবি একজন যুবক সৈন্য বিভাগে কাজ করেন। সে প্রায় 1000 খানেক মানুষকে একত্রিত করে সেই ছোট্ট স্টেশনটিতে ট্রেনটি দাঁড়াবে না। স্বামীজি নামবার কথাও নয়। ব্রিটিশ প্রশাসনের রেল কর্মীরা তাদের কর্তব্য পালন করছেন, কিন্তু সুরজ রাও চেপে ধরলেন, এখানে ট্রেন দাঁড় করাতে হবে, স্বামীজিকে আমরা চোখের দেখা দেখবো একবার, তার মুখ থেকে দুটো কথা শুনবো, তাকে আমরা মালা পরাবো, সম্বর্ধনা দেবো। রেল কর্তৃপক্ষ বললেন আমাদের নির্দেশ নেই। সুরজ রাও সাহসিকতার সাথে সৈন্য বিভাগের কর্মী যেহেতু, তিনি ওই 1000 মানুষকে নিয়ে রেল লাইনের মধ্যে শুয়ে পড়লেন। তার আগের স্টেশনে খবর গেল ট্রেন লাইনে 1000 মানুষ শুয়ে রয়েছে, ট্রেন সাবধানে চালাবেন। ট্রেনটা আগেই দাঁড়িয়ে গেল। সুরজ রায় সহ স্বামীজিকে বাধ্য করলেন গেটের সামনে দাঁড় করিয়ে স্বামীজির মুখ থেকে দু কথা শোনা, তার গলায় মালা পরিয়ে দেওয়া। ভারতবর্ষ জেগে গেছে। সুরজ রাও দেখলেন চোখের দেখা, অল্প দেখা, আমার চোখ ভরল না, মন ভরল না। হাতে পয়সা নেই, অল্প পয়সা রয়েছেন। সমুদ্রের ধার দিয়ে হাঁটতে শুরু করলেন, মাদ্রাজে গিয়ে পৌঁছাবেন। দেখতে পাচ্ছেন জেলেরা কিভাবে তাদের বাড়িগুলোকে সাজিয়েছেন, আলোয় সজ্জিত করেছেন। সুরজ রাও জিজ্ঞাসা করছেন, ক্যা হো গিয়া, তুম লোগ ক্যা কর রহে? বাচ্চা ছেলেগুলি বলল, জানতা নেই জগৎগুরু আ গিয়া, জগৎগুরু আ গিয়া इसलिए हम लोग পরব বানা रहा है। তারা সেদিন ওই সমুদ্রের তীরে স্বামী বিবেকানন্দের মতো মানুষ এসেছেন, তাকে চিনেন কি জানেন জানি না, তবে তার আসার সংবাদে তারা আনন্দিত। ভারতবর্ষ জেগে গেছে। মুচি ম্যাথুর জেলে যে জাগ্রত ভারতবর্ষের প্রতিনিধিদের বিবেকানন্দকে বরণ করছেন। পরবর্তীকালে সুরজ রাও কলকাতায় এসেছেন। বিবেকানন্দের সামনে এসে আর ফিরে যেতে পারেননি। স্বামী নিশ্চয়ানন্দী নামে সন্ন্যাসত্ব গ্রহণ করেছিলেন, তার ইতিহাস অন্য। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে ঋষি অরবিন্দ বলছেন, দিস ইজ দ্য অনলি ভিজিবল সাইন টু দ্য আর্থ দ্যাট ইন্ডিয়া ইজ অ্যাওয়েকেন নট অনলি টু সার্ভাইভ বাট কনকোয়ার। ভারতবর্ষ জেগেছে, বেঁচে থাকার জন্য নয়, পৃথিবী জয় করার জন্য। চৈতন্যের শক্তিতে ভারতবর্ষ জয় করবে তার আধ্যাত্মিকতার দ্বারা বিশ্বের মানুষকে। মানব প্রেমী, মানব দরদী বিবেকানন্দ বিশ্বের মানুষের কাছে একটা আদর্শ সৃষ্টি করলেন। ভারতবর্ষের মানুষ জাগ্রত হলেন, দেশের মানুষ জেগেছেন। দেশপ্রেমী মানুষ ভারতবর্ষকে ভালোবাসতে শিখল। আসলে নিবেদিতা বলছেন, হেমচন্দ্র ঘোষ, বিপ্লবী হেমচন্দ্র ঘোষ বর্দা, তিনি একটি অসাধারণ কথা বলছেন। তিনি বলছেন, বিবিবি তৈরি করেছেন বেঙ্গল ভলেন্টিয়ার দলের তিনি সৃষ্টিকর্তা ঢাকাতে। স্বামী বিবেকানন্দ
1901 খ্রিস্টাব্দে তিনি ঢাকাতে গেছেন। ঢাকাতে দুটি বিখ্যাত বক্তৃতা দিয়েছিলেন 30 এবং 31শে মার্চ 1901 খ্রিস্টাব্দে একটি পগড ময়দানে, একটি জগন্নাথ কলেজে। সেই বক্তৃতা দেওয়ার পরে তিনি ফরাসগঞ্জের একটি বাড়িতে গিয়ে রাত্রি কাটিয়েছিলেন। সেই বাড়িতে ছুটে গিয়েছিলেন হেমচন্দ্র ঘোষ তার কয়েকজন বন্ধুকে নিয়ে। তার সাথে শিরিষ পাল ছিলেন, আলিমউদ্দিন সাহেব ছিলেন, এইসব বেশ কয়েকজন বন্ধুদের নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন। জানতে গিয়েছিলেন যে আপনি যে ধর্মের ইতিহাস সৃষ্টি করে এলেন, ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে পাশ্চাত্যের মানুষের কাছে পৌঁছে দিলেন, আমরা কিছু ধর্মের কথা শুনতে চাই। স্বামী বিবেকানন্দ ভর্ৎসনা করে বললেন, পরাধীন জাতির কোনো ধর্ম হতে পারে না। পরাধীন জাতির মানুষের একমাত্র কর্তব্য তার দেশকে স্বাধীন করা। তোমার মাকে যদি কেউ বেঁধে রেখে প্রহার করে, তুমি কি সহ্য করবে সেটি? বিদেশি শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে না? হেমচন্দ্র ঘোষ সেদিন আর ধর্মের কথা শুনতে চায়নি। হেমচন্দ্র ঘোষ পরবর্তীকালে বলেছেন, আমাকে নেতাজি সুভাষচন্দ্র নিজে বলে গেছেন, বলছেন আমি ভারতবর্ষকে ভালোবেসেছি বিবেকানন্দকে পড়ে, এবং বিবেকানন্দকে জেনেছি নিবেদিতার লেখায়। যে নিবেদিতা বলতেন, স্বামী বিবেকানন্দ ওয়াজ ইন হিমসেলফ এ ইনকারনেশন অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি, ভারতবর্ষের জাতীয়তার প্রতিমূর্ত স্বরূপ এই স্বামী বিবেকানন্দ। উই আর দ্য ইনফ্লুয়েন্স অ্যান্ড উই আর দ্য প্রোডাক্ট অফ স্বামী বিবেকানন্দ's ইনফ্লুয়েন্স। এটি হেমচন্দ্র ঘোষের কথা। তিনি বলছেন, ভারতবর্ষের এই দেশপ্রেম আমার জাগ্রত হয়েছিল স্বামী বিবেকানন্দের আদর্শের দ্বারা। কোন আদর্শের কথা বলছেন? ভগিনী নিবেদিতা তার একমাত্র যেন প্রতিমূর্ত স্বরূপ। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণদেব পৃথিবীতে যে উদ্দেশ্যে এসেছিলেন, সেটির সহজ দুটি শব্দের দ্বারা বিবেকানন্দ আমাদের সামনে তুলে ধরেছিলেন। তার নাম ত্যাগ এবং সেবা। সেই ত্যাগ এবং সেবা যদি একটি মানুষের মধ্যে পরিগ্রহ লাভ করে, সেটির নাম ভগিনী নিবেদিতা। এই ভগিনী নিবেদিতা সমগ্র জীবনটি দিয়ে দিয়েছিলেন বিবেকানন্দের এই ভারত প্রেমকে সামনে রেখে। তিনি তুচ্ছ জ্ঞানে ভারতবর্ষের এই রামকৃষ্ণ মিশনের সেবা প্রকল্পের সাথে যুক্ত থেকেও রামকৃষ্ণ মিশনের সদস্য পদ ত্যাগ করে তিনি ভারতবর্ষের জাতীয়তাবোধে যুক্ত হয়েছিলেন, ভারতবর্ষকে স্বাধীনতার আলোর সন্ধান দেওয়ার জন্য। তখনকার দিনের সমস্ত বিপ্লবীরা এই সিস্টার নিবেদিতার কাছেই ছুটে এসেছেন স্বামী বিবেকানন্দের ভারত প্রেমের সন্ধান পেতে। সেখানে দেখব রাসবিহারী ঘোষ, স্যার রাসবিহারী ঘোষ, যিনি স্বামী বিবেকানন্দ নিবেদিতার মৃত্যুর পরে 23শে মার্চ 1912 খ্রিস্টাব্দের টাউন হলে নিবেদিতার একটি স্মরণ সেবাতে বলতে গিয়ে তিনি বলছেন যে বিবেকানন্দকে আদর্শ করে যে মহিলাটি ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষটাকে তিনি দেখার পরে আর বিবেকানন্দকে যেভাবে তিনি দেখেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন ভারতবর্ষ আর বিবেকানন্দ আলাদা কোনো বস্তু নয়, একই বস্তুর একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। হেমচন্দ্র ঘোষ তাই বলছেন, বিবেকানন্দের সমগ্র জীবনটাকে নিয়ে নিবেদিতা বিবেকানন্দের ওই দেশপ্রেমের ফায়ারকে নিজের জীবনে গ্রহণ করা, বিশাল শক্তির প্রয়োজন, সহ্যের ক্ষমতার প্রয়োজন। আমরা সেই সাগর মন্থনের গল্প জানি, হলাহলকে গ্রহণ করার ক্ষমতা একমাত্র মহাদেবের ছিল। হেমচন্দ্র ঘোষ বলছেন, এই বিবেকানন্দ ফায়ারকে, দেশপ্রেমের ফায়ারকে, বিবেকানন্দের দেশপ্রেমের ফায়ারকে জীবনে গ্রহণ করা বা ধরে রাখা সবারই দ্বারা সম্ভব নয়। নিবেদিতার দ্বারাই সেটা সম্ভব ছিল, বিবেকানন্দ দেশপ্রেমকে ধরে রাখা। শুধু ধরে রাখা নয়, তাকে বিশ্বের মানুষের কাছে নয়, ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দেওয়া সেই দেশপ্রেমকে। অর্থাৎ মহাদেবের মতো স্বামী বিবেকানন্দের দেশপ্রেমের ফায়ারকে নিজের জীবনে গ্রহণ করা
ভগীরথের মতো সেই দেশপ্রেমের বিবেকানন্দের আদর্শের দ্বারা ভারতের দেশপ্রেমকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়ভারটি গ্রহণ করেছিলেন ভগিনী নিবেদিতা। এই ভগিনী নিবেদিতা স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার পরে 1902 খ্রিস্টাব্দের 15ই জুলাই সাউথ ক্যালকাটাতে সাউথ সুবারবান স্কুলে 15ই জুলাই 1902 খ্রিস্টাব্দে স্বামীজির শরীর যাওয়ার এক সপ্তাহের মধ্যে প্রথম যে স্মরণ সভাটি হয় সেখানে রবীন্দ্রনাথ সভাপতিত্ব করছিলেন। রবীন্দ্রনাথ সভাপতিত্ব করছেন, মেন বক্তা হচ্ছেন ভগিনী নিবেদিতা। ওই সাউথ সুবারবান স্কুলে তার বক্তব্যের বিষয় ছিল ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ। স্বামী বিবেকানন্দের জাতীয় ভাবনায় স্বামী বিবেকানন্দের জীবন আদর্শ, সেটি বলতে গিয়ে যখন তেজোদ্দীপ্ত ভাষায় যুবকদের সামনে স্বামী বিবেকানন্দের শোক সমস্ত কিছু ভুলে গিয়ে নিবেদিতা স্বামী বিবেকানন্দ সম্পর্কে তার জীবনকে জাতীয় সত্তায় নিমজ্জিত করে বক্তব্য রাখছেন। বক্তব্য শেষে যখন তিনি কেঁদে ফেললেন, রবীন্দ্রনাথ মুচকি মুচকি হাসছিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ ইউর নেক্সট প্ল্যান অফ অ্যাকশন? এরপরে তুমি কি করবে? তোমার আদর্শ, যার বিশ্বাসকে সামনে রেখে এদেশকে ভালোবেসে তোমার নিজের জাতি, নিজের ধর্ম, নিজের আত্মীয় পরিজন সমস্ত কিছু ত্যাগ করে এদেশে পৌঁছালে, সে মানুষটাই তো তোমার কাছ থেকে আজকে চলে গেল। তুমি কি তোমার দেশে ফিরে যাবে? নিবেদিতা দত্তহীন ভাষায় বলে উঠলেন, মাই টাস্ক ইজ অ্যাওয়েক দ্য নেশন, দ্যাট টাস্ক হ্যাজ বিন গিভেন মাই গুরু। তিনি বললেন, আমার জাতিকে জাগানোই, এই জাতিটাকে জাগানোই আমার টাস্ক। যে টাস্কটি, যে কাজটি আমার গুরু আমায় দিয়ে গেছেন, আমি সেই কর্তব্যটি পালন করব। সদানন্দ গিরি তারপরে বেরিয়ে ফেলছিলেন ভারতবর্ষের বম্বে থেকে আরম্ভ করে, মাদ্রাজ থেকে আরম্ভ করে, বরোদা থেকে আরম্ভ করে, পাটনা থেকে আরম্ভ করে, মেদিনীপুর থেকে আরম্ভ করে সর্বত্র যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছেন। উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কাননগো, ঋষি অরবিন্দ বরোদা থেকে ছুটে এসেছেন। উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, অরবিন্দের ভাই, হেমচন্দ্র কাননগো, সকলে, সত্যেন বোস, কানাইলাল, সকলে নিবেদিতার শরণাপন্ন হলেন। দেশ জাগ্রত হলো। স্বাধীনতার আন্দোলনে স্বামী বিবেকানন্দ সকলে গ্রহণযোগ্যতা পেল। স্বামী বিবেকানন্দের দেশপ্রেম মানুষকে, যুব সমাজকে সমৃদ্ধ করল। নিবেদিতা সর্বত্র যে কথাটি স্বামী বিবেকানন্দের কথাগুলো তিনি বারবার রিপিট করতে শুরু করলেন ইংরেজিতে, সে শব্দগুলি আজও বজ্রের মতো শোনায়। অশ্বিনী দত্ত একজন শিক্ষক মহাশয়, যাকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, তুমি শিক্ষকতার কাজ করো, তুমি যুব সমাজকে, ছাত্রদের তুমি জাগিয়ে তুলবে, তাদের মধ্যে বজ্রের শক্তি আনবে, দেশাত্মবোধ। এদেশের যুবকরা তাদের হাড় মজ্জার দ্বারা বজ্রের শক্তিতে দেশকে স্বাধীনতা উপহার দেবে। এটি বিবেকানন্দের কথা। আমরা দেখব বিবেকানন্দ যখন পাশ্চাত্য দিকে ফিরেছিলেন সেই বছর 1897 খ্রিস্টাব্দের 22শে জুন 1897 খ্রিস্টাব্দে পুনে অঞ্চলে প্লেগ সেবার দায়িত্বে যারা যারা ছিলেন, তাদের মধ্যে একজন বিখ্যাত মানুষ আয়েশ সাহেব, তিনি তার ওই প্লেগের সেবা কাজকে বাদ দিয়ে তিনি ভিক্টোরিয়ার দেশাত্মবোধকে সামনে রেখে তার দেশের সাম্রাজ্যবাদের ইতিহাসে 60 বছর পূর্তি উপলক্ষে
বিশাল অনুষ্ঠান তৈরি হচ্ছে বিশ্বের মানুষের কাছে, সেগুলি পালন করার উদ্দেশ্যে ওই প্লেগের যিনি দায়িত্ব ছিলেন তাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার ইতিহাস আপনাদের জানা থাকবে হয়তো। ওই দামোদর চাপেকর, বিনায়ক রানাডে, তারা ঝাঁপিয়ে পড়েছিলেন ওই আয়েশ সাহেবকে মারতে। তাকে মেরেছিলেন, কিন্তু তাদের ধরিয়ে দিয়েছিলেন দুই দাবির ভ্রাতৃদ্বয়। তাদেরকে পুলিশের পুরস্কার দেওয়ার উদ্দেশ্যে ছুটে গিয়েছিলেন ওই দামোদর চাপেকরের দুই ভাই, বালকৃষ্ণ চাপেকর আর বাসদেব চাপেকর। তারা গিয়ে দাবির ভ্রাতৃদ্বয়কে মেরে দিয়েছিলেন। এই ঘটনা শুনে দামোদর চাপেকরের ফাঁসি হবে, বিনায়ক রানাডের ফাঁসি হবে, বালকৃষ্ণ চাপেকরের এবং বাসদেব চাপেকরের ফাঁসির নির্দেশ সরকার দিয়েছিল। স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে এসে ভারতবর্ষের মানুষ জেগেছে, ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, আনন্দে নেচেছিলেন স্বামীজি। ভারতবর্ষ জেগেছে। নিবেদিতা ভারতবর্ষের এক প্রান্ত থেকে ঘুরে আর এক প্রান্তে গিয়ে পৌঁছেছেন বম্বের গেইটি হলে, কখনো বা আমাদের কলকাতার টাউন হলে 1904 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি টাউন হলে একটি বিখ্যাত আলোচনা সভার আয়োজন করা হয়। সেই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিপিন বিহারী পাল। বিপিন পাল সেখানে সভাপতিত্ব করবেন। নিবেদিতা বক্তা। বিষয়বস্তু দেশাত্মবোধ এবং ডাইনামিক রিলিজিয়ান। সেখানে নিবেদিতা বক্তব্য রাখতে গিয়ে দেশের মানুষকে, যুব সমাজকে এমনভাবে জাগ্রত করার বাণী ছড়িয়ে দিলেন। বিপিন পাল সভাপতির ভাষণে বললেন, এটা ডাইনামিক রিলিজিয়ান নয়, ইট ইজ লাইক এ ডিনামাইট রিলিজিয়ান। ভারতবর্ষের মানুষের কাছে ডিনামাইটের মতো ফেটে পড়ল নিবেদিতার ভাষণ। যেন স্বামী বিবেকানন্দের আদর্শই ভারতবর্ষের মানুষের কাছে তিনি ছুড়ে দিয়ে গেলেন। এই বিবেকানন্দের বাণীকে, দ্য ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ, এই আদর্শে বিশ্বাস করে স্বামী বিবেকানন্দের বাণীকে ভারতবর্ষের যুব সমাজের কাছে পৌঁছে দিয়েছিলেন। তাই যুব সমাজ স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। সে কথাগুলি ভীষণভাবে বজ্রের মতো মানুষের কানে পৌঁছে গেছিল। তিনি বক্তব্যগুলির মধ্যে বারবার যেটি বলতেন, ইউ অল আর রিকোয়ার্ড ফার্স্ট টু নো ইউর মাদারল্যান্ড। ইউ নো হার ভারতবর্ষ। ইউ নো ইউর গ্রেট ভারত মাতা। You go around her. You know her people. You know her literature. You know her customs. You know her tradition. You respect her as your father, mother. তোমার দেশের মাতৃকাকে, দেশমাতৃকাকে তুমি বাবা মায়ের মতো শ্রদ্ধা করো। You worship her as your God. তোমার দেশমাতৃকাকে দেবতার মতো পুজো করো। স্বামী বিবেকানন্দ বলছেন সেবা নয়, দেশকে পুজো করতে বলছেন, দেশমাতৃকাকে পুজো করতে বলছেন। এই দেশমাতৃকাকে পুজো করার জন্যই আমরা দেখব প্রদ্যুৎ ভট্টাচার্য মেদিনীপুরের বারবার 3 জন ডিএমকে হত্যা করে দেওয়ার পরে 1931 সাল কি 33 সাল পর্যন্ত This one.